গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস ফেরা। উপন্যাসটিকে অডিও বুক করার সময় ৪টি পর্বে ভাগ করা হয়েছে। পড়ছি এর প্রথম পর্ব। আমি ধর্ম, বিজ্ঞান এবং সমসাময়িক বিশ্ব নিয়ে একটি নতুন ফিচার টাইপ ইউটিউব চ্যানেল তৈরি করেছি। নাম কসমিসোল বাংলা। হয়তো স্ক্রিনে চ্যানেলটির কার্ডটি এসে গেছে। এছাড়া ডিসক্রিপশন বক্সেও চ্যানেলটির লিঙ্কটি দেয়া থাকবে। আর গল্পতরুর হোম পেজে গেলেও চ্যানেলটির লিঙ্কটি পেয়ে যাবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা ধর্ম ও বিজ্ঞান নিয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া এই চ্যানেলটির একটি ইংরেজি ভার্সনও কিন্তু রয়েছে, নাম কসমিসোল। ইংরেজি চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং অবশ্যই আপনার বিদেশি বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য ইনভাইট করবেন, সেই অনুরোধ আপনাদের কাছে রইল। অবশ্যই চ্যানেলটিতে গিয়ে ভিডিওগুলো দেখবেন। মাত্র শুরু করেছি, একটি দুইটি ভিডিও আছে। সো ভিডিওগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কসমিসোল এবং কসমিসোল বাংলা চ্যানেলে সফলতা কামনা করে আপনাদের কাছে দোয়া চাইছি। আর হ্যাঁ, কসমিসোল নামে আমাদের একটি ফেসবুক পেজও কিন্তু রয়েছে। লিঙ্কটি স্ক্রিনে পাবেন অথবা ডিসক্রিপশন বক্সেও দেয়া থাকলো। আশা রইল আপনাদের সবার আন্তরিক সাপোর্ট থাকবে। সবাইকে ধন্যবাদ। চলে যাচ্ছি আজকের উপন্যাসে। ফেরার গল্প ভাটি অঞ্চল নিয়ে। আমার নানার বাড়ির দেশ, যেখানে শৈশবের বর্ণাঢ্য দিনগুলি কাটিয়েছি। গল্পের মূল চরিত্রের কেউ আর বেঁচে নেই। তাদের কথা আজ ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে মনে করছি। গল্পে বেশ কিছু আঞ্চলিক শব্দ ব্যবহার করেছি। কৌতূহলী পাঠক পাঠিকাদের জন্য অপ্রচলিত আঞ্চলিক শব্দের একটি নির্ঘণ্ট বইয়ের শেষে জুড়ে দিয়েছি। ভাটি অঞ্চলের খুঁটিনাটি প্রসঙ্গে সাহায্য করেছেন আমার মা এবং আমার ছোট মামা মাহবুবুন নবী শেখ। তথ্যগত ভুল কিছু থাকলে তার দায়িত্ব তাদের। ফেরা প্রথম প্রকাশিত হয়েছে ঈদসংখ্যা উত্তরাধিকারে ১৯৮৩ সালে। মতি মিয়া দ্রুত পায়ে হাঁটছিল। আকাশ অন্ধকার হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। সঙ্গে ছাতা ফাতা কিছুই নেই। বৃষ্টি নামলে ভিজে ন্যাতন্যাতা হতে হবে। মতি মিয়া হনহন করে ডিস্ট্রিক্ট বোর্ড সড়ক ছেড়ে সোহাগীর পথ ধরল। আর তখনই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করল। মতি মিয়ার বিরক্তির সীমা রইল না। সকাল সকাল বাড়ি ফেরা দরকার। শরীফার পা ফুলে ঢোল হয়েছে। কাল সারা রাত কোঁকো করে কাউকে ঘুমাতে দেয়নি। সন্ধ্যার পর আমিন ডাক্তারের এসে দেখে যাবার কথা। এসে হয়তো বসে আছে। মতি মিয়া গম্ভীর একটা ঝাঁকড়া জাম গাছের নিচে দাঁড়িয়ে ভিজতে লাগল। দেখতে দেখতে বৃষ্টির বেগ বাড়ল। ঢালা বর্ষণ। জাম গাছের ঘন পাতাতেও আর বৃষ্টি আটকাচ্ছে না। দমকা বাতাসের শোঁ শোঁ আওয়াজ। দিনের যা গতিক, ঝড় তুফান শুরু হওয়া বিচিত্র নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজার কোনো অর্থ হয় না। মতি মিয়া উদ্বিগ্ন মুখে রাস্তায় নেমে পড়ল। পা চালিয়ে হাঁটা যায় না। বাতাস উল্টো দিকে উড়িয়ে নিতে চায়। নতুন পানি পেয়ে পথ হয়েছে দারুণ পিছল। ক্ষণে ক্ষণে পা হড়কাচ্ছে। সরকার বাড়ির কাছাকাছি আসতেই খুব কাছে কোথাও যেন প্রচণ্ড শব্দে বাজ পড়ল। আর আশ্চর্য, বৃষ্টি থেমে গেল সঙ্গে সঙ্গে। মতি মিয়া অবাক হয়ে শুনল সরকার বাড়িতে গান হচ্ছে। কানা নিবারণের গলা বাতাসের শোঁ শোঁ শব্দের মধ্যেও পরিষ্কার শোনা যাচ্ছে। আগে চলে দাসীবান্দি পিছে সকিনা, তাহার মুখটি না দেখিলে প্রাণে বাঁচতাম না। ও মনা প্রাণে বাঁচতাম না। সরকার বাড়ির বাংলা ঘরের দরজা জানলা বন্ধ। মতি মিয়া ধাক্কা দিতেই নজিম সরকার মহাবিরক্ত হয়ে দরজা খুললেন। হ্যাঁ, কানা নিবারণী গাইছে। সেই গোট্টাগাট্টা চেহারা, পান খাওয়া হলুদ রঙের বড় বড় কুৎসিত দাঁত। কানা নিবারণ গান থামিয়ে হাসি মুখে বলল, মতি ভাই না? পেন নাম হই, অনেকদিন পরে দেখলাম। মতি মিয়া বড়ই অবাক হল। কানা নিবারণের মতো লোক তার নাম মনে রেখেছে। জগতে কত অদ্ভুত ঘটনাই না ঘটে। কানা নিবারণ গম্ভীর হয়ে বলল, মতি ভাইরে একটা গামছা টামছা দেন। কেউ গা করল না। নাজিম সরকার রাগী গলায় বললেন, ভিজা কাপড়ে ভিতরে আসলা যে মতি? দেখো ঘরের অবস্থা কি করছো। তোমার বুদ্ধি সত্যি আর হইল না, সিসি। কানা নিবারণ বলল, ঘরে না এসা উপায় কি, বাইরে ঝড় তুফান। নাজিম বড়ই গম্ভীর হয়ে পড়লেন। থেমে থেমে বললেন, তুমি গান বন্ধ করলা কেন নিবারণ? কানা নিবারণ সঙ্গে সঙ্গে গান শুরু করল। দুধের বরণ সাদা, সাদা কালা দিঘির জল, তাহার মনের গুপ্ত কথা আমারে তুই বল।
মনটা উদাস হয়ে গেল মতি মিয়ার। শরীফা বা আমিন ডাক্তার কারোর কথাই মনে রইল না। কন্যার মনের গুপ্ত কথাটির জন্যে তার মন কাঁদতে লাগল। আহা, এত সুন্দর গান কানা নিবারণ কি করে গায়! কি গলা! গান থামল অনেক রাতে। ততক্ষণে মেঘ কেটে আকাশে পরিষ্কার চাঁদ উঠেছে। গাছের ভেজা পাতায় চকচক করছে জোঙ্গা। মতি মিয়া উঠোনে নেমে অবাক হয়ে তাকিয়ে রইল। মাঝে মাঝে জ্যোৎস্না এমন অদ্ভুত লাগে। বিড়ি টানতে টানতে নিবারণ বাইরে আসতেই মতি মিয়া বলল, কেমন চাঁদনি রায় দেখছেনি নিবারণ ভাই? চাঁদনি রায় নিবারণকে তেমন অভিভূত করতে পারল না। বিড়িতে টান দিয়ে সে প্রচুর কাশতে লাগল। কাশির বেগ কমে আসতেই গম্ভীর হয়ে বলল, বাড়ি যান মতি ভাই, রাইত মেলা হইছে। আর গাওনা হইতো না? না, আইজ শেষ। অখন বেশি গাই না, বুকের মধ্যে দর্দ হয়। ডাক্তার দেখান নিবারণ ভাই। নিবারণ বিরক্ত মুখে একদলা থুথু ফেলে চোখ মুচকে বলল, বাড়ি যান, আমার ডাক্তার লাগে না। রাস্তায় নেমেই মতি মিয়া লক্ষ্য করল আবার মেঘ করেছে। দক্ষিণ দিকে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। চৌধুরী বাড়ির কাছাকাছি আসতেই দুই প্রহরের শেয়াল ডাকল। এতটা রাত হয়েছে নাকি? চারদিক নিশুতি। চাঁদ মেঘের আড়ালে পড়ায় ঘুটঘুটে অন্ধকার। গা ছমছম করে। ক্যাডা, মতি নাকি? মতি মিয়া চমকে দেখে হোট চৌধুরী। উঠোনে জল চৌকি পেতে খালি গায়ে বসে আছেন। এর মাথা পুরোপুরি খারাপ। গত বৎসর কৈবর্ত পাড়ার একটা ছেলেকে প্রায় মেরেই ফেলেছিল। কে? একটা কথা কয় না যে, মতি নাকি? জি। এত রাইতে কই যাও? বাড়ির যাই। তোমার বড় পুলাটা তোমারে খুঁজতেছে। তোমার বইয়ের অবস্থা বেশি বালা না, নীলগঞ্জে নেওয়ান লাগবো। জি আচ্ছা। জি করো কেন মতি মিয়া, তাড়াতাড়ি বাড়ি যাও। মতি মিয়া তবু দাঁড়িয়ে থাকে। ছোট চৌধুরীর অভ্যাস হচ্ছে ভালো মানুষের মতো কথা বলে হঠাৎ তাড়া করা। সে কারণেই চট করে সামনে থেকে চলে যেতে ভরসা হয় না। ছোট চৌধুরী গর্জন করে ওঠেন, কথা কানে ঢুকে না? থাপ্পড় দিব ছোট লোক কথাকার। যা বাড়ি যা। মতি মিয়া বাড়ি ফিরে দেখে আমিন ডাক্তার বসে আছে। শরীফার জ্ঞান নেই। আজরফ চুলা ধরিয়ে কি যেন জাল দিচ্ছে। আমিন ডাক্তার বলল, অবস্থা বড় সঙ্গীন, রাইত কাটে কিনা সন্দেহ। মতি মিয়া কিছু বলল না, যেন সে আমিন ডাক্তারকে দেখতেই পায়নি। আজরফের দিকে তাকিয়ে কড়া গলায় ধমক দেয়, অত রাইতে কি জাল দেশ? সা। আমিন চাচা চায়ের পাতা আনছে। আমিন ডাক্তার মৃদুর স্বরে বলল, সারা রায় জাগন লাগব, চা সারা জুইত হতো না। বুসনি মতি, নীলগঞ্জ নেওয়ান লাগব। আমিন ডাক্তার লোকটি ভীতু প্রকৃতির। রোগীর অবস্থা একটুখানি খারাপ দেখলেই সে ব্যস্ত হয়ে পড়ে নীলগঞ্জ নেবার জন্যে। বারবার বলে, রাইত কাটা সম্ভব না, রাইতের মধ্যে ভালো মন্দ হইতে পারে। কিন্তু আজ রোগীর অবস্থা সত্যি খারাপ। আমিন ডাক্তার চিন্তিত মুখে ক্রমাগত হুঁকা টানে। মতি মিয়া বিরক্ত হয়ে বলে, মেয়ে মানুষের মতো ব্যাককেল জিনিস খোদার আলমে নাই, বুঝলা ডাক্তার? ডাক্তার হুঁকা টানা বন্ধ করে গম্ভীর হয়ে বলল, নীলগঞ্জ নেওয়ানের ব্যবস্থা করো মতি। কইলেই তো ব্যবস্থা হয় না, জোগাড় যন্ত্র লাগে। সকাল হোক, টাকা পয়সার জোগাড় দেখি। আইজ রাইতেই নেওয়ান লাগবো মতি। মতি মিয়া কথা না বলে খেতে বসে। আজরব ভাত বেড়ে দেয়। ভাত শুকিয়ে কড়কড়ে হয়ে গেছে। কাঁচামরিচে ঝালের বংশ নেই। মতি মিয়া আধ পেট খেয়েই হাত ধোয়। ছোট ছেলে নুরুদ্দিন আমিন ডাক্তারের গা ঘেঁষে বসেছিল। সে দীর্ঘ সময় বাবার মুখের দিকে তাকিয়ে সাহস করে বলে ফেলে, আমারে নীলগঞ্জ নেওয়ান লাগবো বাজান। বহু কষ্টে রাগ সামলাল মতি মিয়া। আমিন ডাক্তার বলে, চা খাও একটু মতি। আজরব, তোর বাপরে চা দে। আমারে দিস না। আরে খাও, বালা চা, মোহনগঞ্জের খরিদ। নীলগঞ্জে যাওয়ার জোগাড়যন্ত্র করতে অনেক সময় লাগে। বাঁশের যে খুঁটিতে পয়সা জমানো হতো সেটি কাটা হয়। সব মিলিয়ে ৬০ টাকার মতো পাওয়া যায় সেখানে। এতটা মতি মিয়া আশা করেনি। আজরফ চলে যায় নৌকার ব্যবস্থা করতে। ঠিক হয় আজরফ, নুরুদ্দিন দুজনেই সঙ্গে যাবে। আমিন ডাক্তারও যাচ্ছে। নীলগঞ্জ হাসপাতালের কম্পাউন্ডার সাহেবের সঙ্গে
তার নাকি ভালো জানাশোনা, আপনি আপনি করে কথা বলে। খালি বাড়ি পাহারা দেওয়ার জন্য আনা হয়েছে রহিমাকে। রহিমার মেয়েটি কাঁদছে গলা ফাটিয়ে। শরীফার জ্ঞান ফিরেছে। সে বিড়বিড় করে কি যেন বলে, ঠিক বোঝা যায় না। মতি মিয়া কড়া ধমক লাগায়, চুপ, একদম চুপ, ব্যাককেল মেয়ে মানুষ। শরীফা চুপ করে যায়। আমিন ডাক্তার এক ফাঁকে বলে, আমারে যে সাথে নিতাস সেই বাবদ 2 টাকা ভিজিট, কথাটা স্মরণ রাখবা মতি। মতি মিয়া দারুণ বিরক্ত হয়। তোমার এই সাথে নেওয়ানোর কথা তো কই নাই, নিজের ইচ্ছায় তুমি যাইতাছ। আমিন ডাক্তার চুপ করে যায়। নৌকায় উঠবার মুখে ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করে। ছয়ের নিচে খড় বিছিয়ে শরীফার বিছানা। শরীফার গায়ের সঙ্গে সেটে লেগে থাকে নুরুদ্দিন। ডাক্তার বসেছে নৌকার সামনের মাথায়। এর মধ্যে সে ভিজে চুপসে গেছে। তার সঙ্গে ছাতা আছে, কিন্তু রুগী নিয়ে কোথাও যাওয়ার সময় ছাতা মিলতে হয় না, খুব অলক্ষণ। নৌকাতে 2টি মুরগি এবং একটি পাকা কাঁঠাল নেওয়া হয়েছে। নীলগঞ্জ বাজারে ভালো দাম পাওয়া যাবে। মুরগি 2টি অনবরত ডানা ঝাপটায়। ডাক্তার গম্ভীর হয়ে হুঁকা ধরায়। বৃষ্টির ছাট থেকে কোলকে আড়াল করে রাখতে তাকে অনেক কায়দা কানুন করতে হয়। পাকা কাঁঠালের গন্ধের সঙ্গে তামাকের গন্ধ মিশে অদ্ভুত এক মিশ্র গন্ধ তৈরি হয়। তুমুল বর্ষণের মধ্যে নৌকা ভাসিয়ে দেয়া হয়। আজরফ টপাটপ বৈঠা মারে। মতি মিয়ার বড় মায়া লাগে। শীত লাগে আজরফ? না, মাথাটা গামছা দিয়া বাদ, মাথা শুকনা থাকলে সব ঠিকঠাক, বুঝছস? বুঝছি। বৈশাখ মাসের বৃষ্টির মজাটা কি জানোসনি আজরফ? না, মজাটা হইল অসুখ বিসুখ হয় না, সব আল্লাহর কেরামতি। আজরফ কথা বলে না। ছয়ের ভেতর থেকে শরীফা বিড়বিড় করে কি যেন বলে। অসহ্য বোধ হয় মতি মিয়ার। কি কও? পুলাটা ভিজতাছে। ধত্তরি মেয়ে মানুষ, বৃষ্টির সময় ভিজত না? অসুখ করব। চুপ থাক মাগি, খালি প্যান প্যানানি। আমিন ডাক্তার গম্ভীর হয়ে বলে, মেজাতের সাথে এসব গালিগালাজ করা ঠিক না মতি। তুমি ফরফর করো না, চুপ থাকো। আমিন ডাক্তার চুপ হয়ে যায়। ছপ ছপ বৈঠা পড়ে। ছয়ের ভেতর থেকে মুরগি 2টির ডানা ঝাপটানোর আওয়াজ আসে। দূরে সোনাপোতার হাওরের দিক থেকে হ হ শব্দ হয়। গা ছমছম করে আজরফের। নৌকা এখন বড় গাঙে পড়বে। জায়গাটা খারাপ। গাঙের মুখটাতেই 3টি প্রকাণ্ড শেওড়া গাছ। রাতে নাম নেওয়া যায় না এমন সব বিদেহী জিনিসদের খুব আনাগোনা। নৌকা নীলগঞ্জে পৌঁছল দুপুরের পর। মতি মিয়ার নড়বার শক্তি নেই। এক নাগাড়ে নৌকা বেয়ে সমস্ত শরীর কালিয়ে গেছে। লম্বা হয়ে শুয়ে পড়ার চিন্তা ছাড়া তার মাথায় এখন আর কিছু ঢুকছে না। আমিন ডাক্তার একাই গেল হাসপাতালে খোঁজ নিতে। ঘণ্টাখানিক পর ফিরে আসলো মুখ কালো করে। হাসপাতালের ডাক্তার সাহেব গেছেন ছুটিতে। কখন আসবেন কেউ জানে না। কম্পাউন্ডার সাহেবের মেয়ের বিয়ে, তিনি গেছেন বাঁশখালী। বৃহস্পতিবার নাগাদ আসবার কথা। মতি মিয়ার কোনো ভাবান্তর হল না। সে গম্ভীর মুখে বলল, চেষ্টার তো কোনো ত্রুটি করি নাই। কি কর ডাক্তার? কপালের লিখন না যায় খণ্ডন, করণের তো কিছু নাই। আমিন ডাক্তার চুপ করে থাকল। মতি মিয়া বলল, খাওয়া খাদ্য শেষ কইরা চলো বাড়ির যাই। মতি ভাই, চলো মিশনারি হাসপাতালে লইয়া যাই, বেশি দূর না, একটা মুটে হাওর বরে, সোনা দিয়া হাওর। আমিন ডাক্তারের কথা শেষ হবার আগেই মতি মিয়া ঝাঁঝিয়ে ওঠে, এইসব খিরিস্তানের মধ্যে আমি নাই, এইসব কথা মুখে আইনো না, বুঝলা? আমিন ডাক্তার চুপ করে যায়। শরীফারও কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। জারুল গাছের ছায়ায় নৌকা বেঁধে ভরপেট চিরা খেয়ে মতি মিয়া ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে সন্ধ্যার পর। নৌকা তখন সোনা দেয়ার হাওরে পড়েছে। পানির ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। পাল খাটানো হয়েছে। আমিন ডাক্তার হাল ধরে বসে আছে। ভাবখানা এরকম যেন কিছুই জানে না। মতি ভাই, বাতাসের এই ধরনের জোর থাকলে এক পহরেই মিশনারি হাসপাতালে পৌঁছানো যাইব। মতি মিয়া চুপ করে থাকে। তামুক খাইবা নাকি? কিও মতি ভাই? না। মিশনারি হাসপাতালে একবার নিয়া ফেলতে পারলে বুঝলা আর চিন্তা নাই। এইখানে নিখোল সাব ডাক্তার, খুব এলেমদার লোক। মতি মিয়া চুপ করে থাকে। আর চোখে দেখে আজরফ কাল রাতের পরিশ্রমে কাহিল হয়ে
মরার মতো ঘুমাচ্ছে। শরীফার মুখের কাছে ভন ভন করে মাছি উঠছে একটা। মরে গেছে নাকি? মরলেই কি আর বেঁচে থাকলেই কি? হাওরের দিগন্ত বিস্তৃত কালো পানির দিকে তাকিয়ে মনটা উদাস হয়ে যায় তার। জগৎ সংসার তুচ্ছ বোধ হয়। সে চাপা স্বরে গুনগুন করে, লোকে আমায় মন্দ বলে রে, মন্দ বলে, মন্দ বলে রে। আমি কোথায় যাব, কি করিব, দুঃখের কথা কাহারে কবরে। মন্দ বলে, মন্দ বলে, মন্দ বলে রে। আমিন ডাক্তার মৃদুস্বরে বলে, তুমি কিন্তু বড় ঘাতক মতি ভাই। মতি মিয়া ৫ দিন পর গয়নার নৌকায় ফিরে এলো, সঙ্গে নুরুদ্দিন। নিখোল সাব ডাক্তার রিচার্ড অ্যালেন নিকলসন বলেছেন সারতে সময় নেবে, অবস্থা ভালো নয়, কাটাকুটি করতে হতে পারে, সেক্ষেত্রে মাসখানেক লেগে যাওয়া বিচিত্র নয়। আমিন ডাক্তারের নাকি তেমন কাজকর্ম নেই, সে নিজেই দায়িত্ব নিয়েছে, সব ঠিকঠাক করিয়ে নিয়ে আসবে। মতি মিয়া অবাক হয়ে বলেছে, ১ মাস যদি থাকুন লাগে, তুমি খাইবা কি? হইব একটা ব্যবস্থা, রোগী ফালায় তো যাওয়া যায় না। ব্যবস্থা যে কি হবে মতি মিয়ার মাথায় আসে না। আমিন ডাক্তারের কাছে আছে সর্বমোট ৯.৫ টাকা, কিন্তু আমিন ডাক্তারকে মোটেই বিচলিত মনে হয় না। আজরফকে অবশ্য নিখোল সাহেব বাসায় কাজ দিয়েছেন। নদী থেকে সে গোসলের পানি তুলে আনে, বিকালে হাসপাতালের মেঝে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। যত ঘষাঘষি করা হোক সাহেবের পছন্দ হয় না। মাথা নেড়ে বলেন, আরো ভালো করো, জোরে ব্রাশ করো। খাওয়া দাওয়া সাহেবের এখানেই হয়। সে খাওয়াও রাজরাজরার খাওয়া। সকালবেলা পাউরুটি, চিনি, একটা কলা আর ১ কাপ দুধ। সন্ধ্যাবেলা বই খাতা নিয়ে বসতে হয়। কালো মোটা মতো একজন মহিলা অনেককে বর্ণপরিচয় শেখান। একটি ব্ল্যাকবোর্ডে প্রকাণ্ড একটা অ লিখে সুরেলা স্বরে বলেন, বলো অ। সবাই সমস্বরে বলে, অ, বলো অ। আজরফের খুব মজা লাগে। পড়া শেষ হবার পর হয় প্রার্থনা। ভদ্রমহিলা অত্যন্ত করুণ সুরে টেনে টেনে বলেন, হে পরম করুণাময় ঈশ্বর, তুমি তোমার মঙ্গলময় করুণার হস্ত প্রসারিত করো। প্রার্থনার জায়গায় আসলেই আজরফের ভয় ভয় করে। কে জানে, এরা হয়তো খিরিস্টান করে ফেলছে। আমিন ডাক্তার অবশ্যই বলেছে ভয়ের কিছু না। খিরিস্টানি প্রার্থনার ফাঁকে ফাঁকে মনে মনে কলেমা তয়ে পড়লেই সব দোষ কাটা যাবে। আমিন ডাক্তারের মতো জ্ঞানী লোককে অবিশ্বাস করার কোনো কারণ নাই। আজরফের আর ভয়টয় করে না, ভয় করে মতি মিয়ার। কোনো কারণ ছাড়াই ভয় করে। নৌকা ছেড়ে নড়তে চায় না। আমিন ডাক্তারের ঠেলাঠেলিতে শরীফাকে দেখতে গিয়ে এক কাণ্ড। হাসপাতালের বারান্দায় মুখ ভর্তি করে বমি করে। আমিন ডাক্তার শঙ্কিত হয়ে বলে, হইল কি তোমার মতি ভাই? বদগন্ধ, মাথার মধ্যে পাক দেয়। তোমারে নিয়ে মুশকিল, ওইটা তো ফিনাইলের গন্ধ। কিসের গন্ধ? ফিনাইল, এক কিসিমের সাবান, খুব ভালো জিনিস। ভালো জিনিস মাথায় থাকুক, মতি মিয়া বাড়ি ফিরে বাঁচে। নুরুদ্দিন বাপের সঙ্গে ফিরে যেতে কোনো আপত্তি করে না। মতি মিয়া বারবার জিজ্ঞেস করে, মাল লাগি মন কান্দেনি নুরু? না, ২ দিন পরেই দেখবি আয়া পড়ছে। আইসা, খুব বেশি হইলে ১ সপ্তাহ, এর বেশি না। আইসা, যাত্রা দেখতে চাস? মোহনগঞ্জে যাত্রা আইছে, বিবেকের পাঠ করে আসলাম মিয়া, ৬টা সোনার মেডেল, দেখবি? না। না বললেও মতি মিয়া ১ রাত মোহনগঞ্জে থেকে যায়। এত কাছে এসে আসলাম মিয়ার বিবেকের গান না শোনা পাপের শামিল। নিত্যদিন তো আর এমন সুযোগ হয় না। মোহনগঞ্জ বাজারে দেখা হয়ে যায় কানা নিবারণের সঙ্গে। সেও খুব সম্ভব আসলামের গান শুনতে এসেছে। সে একটা বড় কাপড়ের দোকানের সামনে বসেছিল। তার মুখ দিয়ে ভক ভক করে দেশি মদের গন্ধ বেরোচ্ছে। অনুরা দেখছাস? হই দেখ, কানা নিবারণ। কোনজন? কালা মতো মোডা, লম্বা বাবরি। চোখ তো ২টাই আছে, ইনারে কানা নিবারণ ডাকে কেন? ছেলের কথায় মতি মিয়া বড়ই খুশি হয়। ছেলে চুপচাপ থাকলে কি হবে, বুদ্ধিশুদ্ধি ঠিকই আছে। মতি মিয়া হাসি মুখে বলে, মাইশের খিয়ালের কি ঠিক ঠিকানা আছে? ছেলেকে দাঁড় করিয়ে মতি মিয়া চলে যান কানা নিবারণের সামনে। দেখা না করে যাওয়াটা ঠিক না। নিবারণ ভাই, শৈলবালা? কানা নিবারণ কথা বলে না, ভ্রু কুচকে তাকায়। চিনছেন আমারে? আমি মতি, সোহাগীর মতি মিয়া।
কানা নিবারণ ঘোলাটে চোখে তাকায়, উত্তর দেয় না। আসলাম মিয়ার গাওনা হুনতে আইসেন নে নিবারণ ভাই? কানা নিবারণ সে কথার জবাব দেয় না। বাড়ি ফিরেও নুরুদ্দিন কোনো রকম ঝামেলা করে না, নিজের মনেই থাকে। মতি মিয়া বারবার জিজ্ঞেস করে, মাল লাগি পেট পুরে? না। মুখ শুকনা কেন? নিশ্চয়ই পেট পুরে। না। মতি মিয়া নিজেরই খারাপ লাগে, কিছুতেই মন বসে না। নই মাঝির বাড়ি সন্ধ্যার পর গান বাজনার আয়োজন হয়। মতি মিয়া রোজ যায়, কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না। সেখানেও শুধুই যাই যাই করে। সন্ধ্যাকালে বাড়িত গিয়া করবাটা কি মতি ভাই? পুলাটা একলা আছে, ও তো ঘুমাইতেছে। পদেহি হুক্কাত একটা টান দিয়া হারমোনিটা ধরো। বাড়ি ফিরে তার ভালো লাগে না, কেমন উদাস লাগে। রাতের খাওয়া শেষ হলে একা দিন রহিমার সাথে খানিক গল্পগুজব করে। রহিমা লম্বা ঘোমটা টেনে বারান্দায় বসে, কথা বলার সময় মুখ অন্যদিকে ফিরিয়ে রাখে। মতি মিয়া তার গ্রাম সম্পর্কের ভাসুর, তার মুখের দিকে তাকিয়ে কথা বলা সম্ভব না। রহিমার সঙ্গে কথা বলতে মতি মিয়ার খারাপ লাগে না। নিকোল সাহেব কেমন ডাক্তার মতি ভাই? জব্বর ডাক্তার। পরিষ্কার বাংলা কথা কয়? তা কয়। গেরাইমা কথাও কইতে পারে? না, বুঝতে পারে। দুনিয়াটা কত কিসিমের জিনিসই না আছে মতি ভাই। কথাটা ঠিক, খুব খাঁটি কথা। নিকোল সাহেব ডাক্তার রে দেখনের বড় শখ লাগে মতি ভাই। তা একদিন জামুনে নিয়া, 2 দিনের মামলা। দেখতে দেখতে মাস পার হয়ে যায়, ঘোর বর্ষা নামে। শরীফাদের কোনো খোঁজ পাওয়া যায় না। 1 সপ্তাহের কথা বলে চৌধুরীদের একটা নৌকা নেওয়া হয়েছিল। চৌধুরী বাড়ির কামলা এসে রোজ হম্বিতম্বি করে। বৈশাখ মাসের শেষাশেষি, কাজকর্ম নাই। সোহাগীতে বোরো ধান ছাড়া কিছুই হয় না। ভাটি অঞ্চলগুলিতে তাই অগ্রহায়ণ না আসা পর্যন্ত অলস মন্থর দিন কাটে। মতিমিয়া উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করে। শরীফাদের ফিরতে এতটা দেরি হওয়ার কারণ খুঁজে পায় না। বড়ই মন খারাপ লাগে। পাড়াপড়শিও খোঁজ খবর করে। বাচ্চা বিয়াইতে বাপের বাড়িতে গেলেও তো 1 মাসের মধ্যে ফিরে, কিন্তু এইদিকে যে মাসের উপর হইল। খোঁজ খবর করো মতি, গাছের মতো থাইকো না। নইমাঝি একদিন ঠাট্টার ছলে অন্যরকম একটা ইঙ্গিত করে, মতি ভাই, আমি চিন্তা করছি আমিন ডাক্তারের সাথে নটখট কইরা দেশান্তরী হইল কিনা। পালের নৌকা তো সাথেই আছে। হা হা হা। গা রিরি করে মতি মিয়ার। নেহায়েত বন্ধু মানুষ বলে চুপ করে থাকে। নইমাঝি বলে, রাগ করলা নাকি? ও মতি ভাই, ঠাট্টা মজাক বুঝো না তুমি? না, রাগ ফাগ করি নাই। আর বিবেচনা কইরা দেখো, আমিন ডাক্তারের সাথে ভাবি সাহেবের খাতির প্রণয় একটু বেশি ছিল। হা হা হা। হাই শোনা নই, এইসব হাসি মজাকের কথা না। এই তো রাগ হইলা, ভাবির লগে রঙ্গ তামাশা না করলে কার লগে করুম? হাসি ঠাট্টা বুঝতে পারার মতো বুদ্ধিশুদ্ধি মতিমিয়ার আছে, কিন্তু শরীফা এবং আমিন ডাক্তারকে নিয়ে এই জাতীয় ঠাট্টা সে সহ্য করতে পারে না। কারণ ব্যাপারটা পুরোপুরি ঠাট্টা নয়। আমিন ডাক্তার কাজে অকাজে তার বাড়ি এসে গলা উঁচিয়ে ডাকবে, দোস্তাইন, ও দোস্তাইন, চায়ের পাতা নিয়ে আসলাম। জবর পাতা, একটু চা খাওয়ান দরকার, ঘরে গুড় আছে? মতিমিয়ার অসংখ্যবার ইচ্ছা হয়েছে আমিন ডাক্তারকে ডেকে বলে দেয় যাতে সময়ে অসময়ে এইভাবে না আসে, কিন্তু কোনোদিনই বলা হয় নাই। এটা অত্যন্ত ছোট কথা। আমিন ডাক্তারের মতো বন্ধু মানুষকে এমন একটা ছোট কথা বলা যায় না। শরীফাদের দীর্ঘ অনুপস্থিতিতে মতিমিয়া অনেক কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে ভাবতে চেষ্টা করে। গান বাজনা এখন আর ভালো লাগে না। নিখোল সাহেব ডাক্তারের হাসপাতালে চলে গেলে হয়, মেলা খরচান্ত ব্যাপার। আবার একটু একটু লজ্জাও করে। নুরুদ্দিনকে আড়ালে একবার জিজ্ঞেস করে, অনুরা, মারে আনতে যাইবি? না। না কি রে বেটা, মাল লাগি পেট পুরে না? কস কি হারামজাতা, মায়া মোহব্বত কিছুই দেখি তোর মধ্যে নাই। নুরুদ্দিন মুখ গোজ করে দাঁড়িয়ে থাকে। তাকে দেখে মনেই হয় না মায়ের দীর্ঘ অনুপস্থিতিতে তাকে কিছুমাত্র বিচলিত করেছে। নুরুদ্দিন রহিমার মেয়ে অনুফার সাথে গম্ভীর মুখে সারাদিন খেলাধুলা করে। দুপুরের দিকে প্রায় দেখা যায় নুরুদ্দিন গাঙের পাড়ে একটি জলপাই গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে। গাছের নিচে পা ছড়িয়ে বসে আছে অনুফা। দুইজনেই নিজের মনে বিড়বিড় করে কথা বলছে। মতিমিয়া বেশ কয়েকবার লক্ষ্য করেছে ব্যাপারটি। একদিন নুরুদ্দিনকে ডেকে ধমকেও দিল,
গাছের মধ্যে বইসা থাকোস, বিষয়টা কি? নুরুদ্দিন নিরুত্তর। দুপুরবেলার সময়টা খারাপ, জিনভূতের সময়, এই সময় গাছে বইসা থাকনের দরকার কি? নুরুদ্দিন চোখ পিটপিট করে, কথা বলে না। খবরদার, আর যাইস না। আচ্ছা। তবু নুরুদ্দিন যায়। জলপাই গাছের নিচু ডালটিতে পা ঝুলিয়ে বসে আপন মনে কথা বলে। গাছের গুড়িতে বসে থাকে অনুফা, ক্ষণে ক্ষণে ফিক ফিক করে হাসে। মতি মিয়া ঠিক করে ফেলে নুরুদ্দিনের জন্য একটা তাবিজের ব্যবস্থা করা দরকার। লক্ষণ ভালো না। রহিমার সঙ্গেও এই বিষয়ে সম্পর্ক আছে বলে মনে হয়। মতি মিয়া আড়াল থেকে শুনেছে রহিমার সঙ্গে সে হড়বড় করে অনবরত কথা বলে। রাতের বেলা কাঁথা বালিশ নিয়ে রহিমার সঙ্গে ঘুমোতে যায়। এতটা বাড়াবাড়ি মতি মিয়ার ভালো লাগে না। রহিমা মেয়েটি অবশ্যই খুবই কাজের। এই কয়দিনেই সে বাড়ির চেহারা পাল্টে ফেলেছে। পুবের ঘরের সামনে আগাছার যে জঙ্গল ছিল তার চিহ্ন নেই। ৪-৫টা কাগজি লেবুর কলম লাগিয়েছে সারি করে। বাড়ির পেছনের রান্নার জায়গাটা দরমা দিয়ে ঘিরে দিয়েছে। ঘাটে যাওয়ার পথটায় সুন্দর করে ইট বসানো। ইটগুলি জোগাড় হয়েছে কোত্থেকে কে জানে। মতি মিয়ার ইচ্ছা করে রহিমাকে এই বাড়িতেই রেখে দিতে। শরীফার ঘরের লাগোয়া একটা ছোট মতো চালা ঘর তুলে দিলেই হয়। শরীফা কিন্তু রাজি হবে না, কেঁদে কেটে বাড়ি মাথায় করবে। কারণ রহিমার বয়স অল্প এবং সে সুন্দরী। একটি সুন্দরী এবং অল্প বয়সী মেয়েকে জেনে শুনে কোনো বাড়ির বউ নিজের বাড়িতে রাখবে না। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি আমিন ডাক্তার নৌকা নিয়ে উপস্থিত। তাকে আর চেনার উপায় নেই। গায়ে বড় একটা কটকটে লাল রঙের কোট। কোটটির ঝুল নেমে এসেছে হাঁটু পর্যন্ত। চোখে সোনালি রঙের একটি নিকেলের চশমা। কোটটি নিকল সাহেব আসবার সময় দিয়েছেন। চশমাটি হাসপাতালে খুঁজে পাওয়া। চশমায় সব জিনিস কেমন যেন ঘোলাটে দেখায়। কোটের সঙ্গে চশমা না থাকলে মানায় না বলেই গ্রামে ঢুকবার মুখে আমিন ডাক্তার চোখে চশমা দিয়ে নিয়েছে। মতি মিয়া নঈম মাঝির ঘরে তাস খেলছিল। খবর পেয়ে দৌড়ে এসেছে। এত রাতেও আশেপাশের ২-১ ঘরের মেয়েছেলেরা এসে জড়ো হয়েছে। নুরুদ্দিন কাঁচা ঘুম ভেঙে অবাক হয়ে দাওয়ায় বসে আছে। শরীফা ঘরের ভেতরে চৌকির উপর বসেছিল। মতি মিয়াকে দেখে সে মুখ ফিরিয়ে নিল, যেন কোনো কারণে লজ্জা পাচ্ছে। মতি মিয়া অবাক হয়ে দেখল শরীফার গোল মুখটা কেমন যেন লম্বাটে লাগছে। চুল অন্যভাবে বাঁধার জন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, শরীফাকে ঠিক চেনা যাচ্ছে না। মতি মিয়া গম্ভীর হয়ে বলল, শৈলডা বালা? শরীফা জবাব দিল না। কি শৈলডা বালা? শরীফা থেমে থেমে বলল, পাও ডাকাইতটা বাদ দিছে। মতি মিয়া স্তম্ভিত হয়ে গেল। সত্যি সত্যি শরীফার একটা পা নেই। শরীফা বলল, বাঁচনের আশা আসিল না, কপালে আরো দুঃখ আছে, সেই কারণে বাঁচলাম। তোমার শরীরটা কেমন? মতি মিয়া চুপ করে রইল। সে তখনও শরীফার একটি পা যে শাড়ির ফাঁক দিয়ে বের হয়ে আছে সেদিকে তাকিয়ে আছে। সেই পাটিতে আবার লাল টুকটুকে একটা নতুন স্যান্ডেল। শরীফা থেমে থেমে বলল, রহিমা এখন এই বাড়িতে কেন? তারে বিদায় দাও নাই কেন? যুবতী মাইয়া মানুষ নিয়ে এক ঘরে থাকো, কাজটা ভালো করো নাই। রহিমারে কাল সকালে বিদায় দিবা, বুঝছো? মতি মিয়া জবাব দিল না। শরীফা চিকন সুরে বলল, আনুর আর শৈলটা কেমন খারাপ হইছে। আমি ডাক দিছি, হ্যাঁ আসে নাই। দৌড় দিছে রহিমার দিকে। এইসব বালা লক্ষণ না। রহিমা তার ক্যাডা? রহিমা তার পুটুলি গুটিয়ে মেয়ের হাত ধরে চৌধুরী বাড়ি চলে গেল। তার নিজের বাড়িঘর কিছু নেই। চৌধুরীদের দালানের শেষ মাথায় একটি অন্ধকার কুঠুরিতে সে মাঝে মধ্যে এসে থাকে। চৌধুরীরা কিছু বলে না। যতদিন এখানে থাকে ততদিন যন্ত্রের মতো এ বাড়ির কাজকর্ম করে, যেন এটি তার বাড়িঘর। এক নাগাড়ে অবশ্যই বেশি দিন থাকতে হয় না। গ্রামের কোনো পোয়াতি মেয়ের বাচ্চা হয়েছে, কাজকর্মের লোক নেই, রহিমাকে খবর দেয়। রহিমা তার ছোট পুটুলি আর মেয়ের হাত ধরে সে বাড়িতে গিয়ে ওঠে। রান্নাবান্না করে, শামুক ভেঙে হাঁসকে খাওয়ায়। ছাগল হারিয়ে গেলে হারিকেন জ্বালিয়ে খুঁজতে বের হয়, যেন নিতান্তই সে এই ঘরেরই কেউ। নতুন বাচ্চাটি একদিন শক্ত সমর্থ হয়ে ওঠে। রহিমাকে মেয়ের হাত ধরে আবার ফিরে আসতে হয় চৌধুরী বাড়ির অন্ধকার কোঠায়। প্রথম প্রথম খারাপ লাগত, এখন আর লাগে না। দীর্ঘদিন পর আজ এই প্রথম রহিমার চোখ দিয়ে জল পড়তে লাগল। মতি মিয়ার ঘরবাড়ি কোনো এক বিচিত্র কারণে তার কাছে আপন মনে হয়েছিল। মনে হয়েছিল এখানে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলে চমৎকার হতো। তার কপালটা এরকম কেন? নতুন বউ হয়ে যখন আসে, অনুফার বাবা তখন কামলা মানুষ।
বউ তোলার জায়গা নেই। মানুষটা নতুন বউকে চৌধুরীদের বারান্দায় বসিয়ে রেখে উধাও হয়ে গেছে ঘরদুয়ারের ব্যবস্থা করতে। চৌধুরী সাহেব মহা বিরক্ত। নতুন বউয়ের সামনেই ধমকাচ্ছেন, অগ্রহায়ণ মাসে এমন কামকাজের সময় কেউ বিয়া-শাদী করে? তোর মতো আহাম্মক খোদার আলমে নাই রে মনু। লোকটা দাঁত বের করে হাসে। চৌধুরী সাহেব প্রচণ্ড ধমক দেন, হারামজাদা, হাসিস না। আমার পূবের একটা ঘর খালি আছে, বউরে সেইখানে নিয়ে তোল। চৌধুরী সাহেব, নিজের একটা ঘরে নিয়ে তুলনের ইচ্ছা, বাসটাস যদি দেন তো একটা ঘর বানাই। চৌধুরী সাহেব চোখ কপালে তুলে বললেন, ঘর তুলবি, জায়গা জমি কই? ঘর তুলবি কিসের উপর? আমার বসত বাড়ির লাগিয়ে এইটুখানি জায়গাও যদি দেন, ধীরে ধীরে দাম শোধ করলাম। বলতে বলতে লোকটা হাসে, যেন খুব একটা মজার কথা বলছে। চৌধুরী সাহেব অবশ্যই তাকে জায়গা দেন, মসজিদের কাছের এক টুকরো পতিত জমি। লোকটা ঘরামির কাজে খুব ওস্তাদ ছিল। দেখতে দেখতে বাঁশ কেটে চমৎকার একটা ঘর তুলে ফেলল। নতুন কাটা কাঁচা বাঁশের গন্ধে রহিমার রাতে ঘুম আসে না, পেটের মধ্যে পাক দিয়ে ওঠে। লোকটির অবশ্যই ফুর্তির সীমা নেই। দুপুর রাতে কুপি জ্বালিয়ে বাঁশের কঞ্চি কাটছে, ঘরের চারদিকে বেড়া দিবে। বিশ্রাম এক জিনিস সে জানত না। কিন্তু সেই বৎসর খুব কাজে ফাঁকি দিল। চৌধুরীদের তখন জ্বালা বোনা হচ্ছে, দম ফেলার সময় নেই। কাজে বিরাম দিয়ে একদণ্ড যে হুকা টেনে শরীর গরম করবে সে অবসরটাও নেই। এর মধ্যেই দেখা গেল মনু উধাও। অন্য মনিব হলে কি হতো বলা যায় না, চৌধুরী সাহেব বলেই দেখেও দেখেন না। পুরুষ মানুষ দিনে দুপুরে বাড়ি এসে বউয়ের সঙ্গে গল্প, কি লজ্জার কথা। রহিমা শরমে মরে যায়, কিন্তু লোকটার লাজ লজ্জার বালাই নেই। এক রাত্রে রহিমাকে জোর করে নৌকায় তুলে বড়গাং পর্যন্ত চলে গেল। চাঁদনি রাতে নৌকা বাওয়ার মধ্যে খুব নাকি আনন্দ। আনন্দ ছিল ঠিকই। নদীর জলে ভেঙে পড়া জ্যোৎস্না, দূরের জল থেকে ভেসে আসা হ হ শব্দ, দুই পাশে গাছগাছালির গায়ে মাখা অদ্ভুত এক জ্যোৎস্না ভেজা অন্ধকার। কি যে ভালো লেগেছিল রহিমার। এর মধ্যে ওই লোক আবার ভাঙা গলায় গান ধরল। সুর তার কিছুই নেই, তবু সেই গান শুনে বারবার চোখ ভিজে উঠল রহিমার। মানুষটি বড় শৌখিনদার ছিল। 2 টাকা দিয়ে একবার এক গায়ে মাখা সাবান কিনে আনল, কি বোটকা গন্ধ, গা বমি বমি করে। আরেকবার কিনল হাঁটু পর্যন্ত উঁচু রবারের জুতো। এই প্যাক কাদার দেশে কেউ জুতো কিনে? সরকার বাড়ির নিজাম সরকার পর্যন্ত খালি পায়ে মাঠে যান ক্ষেত দেখতে। জুতো কেনার পর থেকে মচমচ শব্দে লোকটা শুধু হাঁটে। চৌধুরী সাহেব একদিন ডেকে বললেন, টাকা পয়সা জমাইবার অভ্যাস কর মনু, নিজের একটা বাড়িঘর কর, বিয়া শাদি করছস, দায় দায়িত্ব আছে, খামাখাই জুতাটা কিনলি কেন? জুতাটা চৌধুরী সাহেব হস্তায় পাইছি, খুব কামের, পানির মধ্যে আড়া দিন থাকলেও ফোঁটা পানি ঢুকত না। এইসব ধান্দা বাদ দে মনু। লোকটার স্বভাব তবু বদলায় না। ভাদ্র মাসে ছাতা কিনে ফেলল একটা, বাহারি ছাতা, বাটের মধ্যে হরিণের মুখ। বড়ই রাগ হয় রহিমার, কিন্তু কার উপর রাগ করবে? এই লোক কি রাগটা কিছু বোঝে? চৌধুরী সাহেব খুব বিরক্ত হন। বৃষ্টি বাদলা কিছু নাই, শুকনা দিন, মাথার মধ্যে ছাতি কেন রে মনু? নয়া কিনছি চৌধুরী সাহেব, পাইকারি দরে দিছে। তোর কপালে দুঃখ আছে মনু। হা হা করে হাসে মনু, যেন ভারী একটা মজার কথা শুনল। সেই লোক কোথায় যে হারিয়ে গেল। গয়নার নৌকায় মোহনগঞ্জে গিয়েছে, পরদিন ফেরার কথা, আর ফেরেনি। দেখতে দেখতে মাস শেষ হল, কোনো খোঁজই নেই। কি কষ্ট, কি কষ্ট। অনুফা তখন পেটে। রাতের পর রাত জেগে বসে থাকে রহিমা। খুট শব্দ হলেই লাফ দিয়ে ওঠে, আসলো বুঝি। কত রকম উড়ো খবর আসে। একবার শুনল বাজারের একটা মেয়ে মানুষের সঙ্গে থাকে, সেই মেয়ে মানুষটা চোখে সুরমা দেয়, ঘাগরা পরে। আবার একবার শুনল আসাম গেছে, আসামে কাঠের ব্যবসা করে। হয়তো তাই একদিন টাকা পয়সা নিয়ে গভীর রাতে রবারের জুতোর মশমশ শব্দ করে লোকটা উপস্থিত হবে। রহিমা যত রাগী করুক, লোকটা গলা ফাটিয়ে হাসবে হা 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 করে। বৈশাখ মাসে অনুফার জন্ম হল। চৌধুরী সাহেব বললেন বাচ্চা নিয়ে তার বাড়িতে এসে থাকতে। রহিমা রাজি নয়। হঠাৎ যদি কোনোদিন লোকটা এসে উপস্থিত হয় তখন? গায়ের সবাই সাহায্য করেছে, চাল ডাল তরিতরকারি অভাব কিছুরই হয়নি। চৌধুরী সাহেব মেয়ের মুখ দেখে 20 টাকা দিলেন।
আমিন ডাক্তারের মতো হতদরিদ্র লোকও ৫টি টাকা দিয়ে গেল। অনুফা একটু বড় হতেই অন্যরকম ঝামেলা শুরু হলো। গভীর রাত্রে ঘরের আশেপাশে কে যেন হাঁটাহাঁটি করে, খুটখুট করে দরজায় শব্দ। ভয়ে কাঠ হয়ে থাকে রহিমা। ক্যাডা গো, ক্যাডা? আর কোনো সাড়া নেই। শেষ পর্যন্ত যেতে হলো সুরজ মিয়ার বাড়ি। চৌধুরী সাহেবের ওখানে যেতে সাহসে কুলোয় না। ছোট চৌধুরী পাগল মানুষ, কোনো কোনো সময় দরজা বন্ধ করে তালা দিয়ে রাখতে হয়। সুরজ মিয়ার স্ত্রীটি চিররুগ্ন, তার ২ বছরের ছেলেটিও সেরকম। রাত দিন ট্যাঁটে করে কাঁদে। রহিমার নিঃশ্বাস ফেলার ফুসরত রইল না। ধান কাটার সময় তখন। সুরজ মিয়া অবস্থা সম্পন্ন গৃহস্থ। ৩-৪ জন উজান দেশে জিরাতি কামলা তার। সকাল থেকে দুপুর পর্যন্ত খাটাখাটনি করতে হয় রহিমাকে। খারাপ লাগে না, কিন্তু এক গভীর রাত্রে সুরজ মিয়া এসে তার ঘরে ঢুকে পড়ল। স্তম্ভিত রহিমা কিছু বুঝবার আগেই সুরজ মিয়া তার মুখ চেপে ধরল। শব্দ কইর না, মাইয়া জাগবো। মিয়া অবশ্যই জাগল না। একসময় অন্ধকার ঘরে বিড়ি ধরালো সুরজ মিয়া। ফিসফিস করে বলল, পাপ যা হনের হে তো আমার হইল, তুমি কান্দো কেন? শরীরের মধ্যে কোনো দোষ লাগে না, বুঝছো? রহিমা চলে আসলো চৌধুরী বাড়ির অন্ধকার কোঠায়। ছোট চৌধুরী লাল চোখে ঘুরে বেড়ায়। রহিমার আর ভয় লাগে না। অনুফাকে মাঝে মাঝে তাড়াও করে। অনুফা খেলা মনে করে খিলখিল করে হাসে। ছোট চৌধুরী চোখ বড় বড় করে বলে, হাসিস না হারামজাদি বিচ্ছু, খবরদার হাসিস না। একসময় সেই লোকটির চেহারাও রহিমার মনে রইল না। মাঝে মাঝে খুব যখন ঝড় বৃষ্টি হয়, বিলের দিক থেকে শাঁ শাঁ শব্দ ওঠে, তখন ভাবতে ভালো লাগে লোকটা রবারের জুতো পায়ে দিয়ে মচমচ করে যেন এসেছে। অসম্ভব তো কিছুই নয়। হারিয়ে যাওয়া মানুষ তো কতই ফিরে আসে। কিংবা কে জানে, সেই লোকটি হয়তো কোনো এক ভিন দেশে গিয়ে আমিন ডাক্তারের মতো মহা সুখে আছে। আমিন ডাক্তার যেমন একদিন গয়নার নৌকা করে সোহাগীতে উপস্থিত হল, তারপর আর যাওয়ার নাম করল না। কে জানে সেও উজান দেশে তার বউ মেয়ে ফেলে এসেছে কিনা। হয়তো তারাও অপেক্ষা করে আছে কবে ফিরবে আমিন ডাক্তার। রহিমার বড় জানতে ইচ্ছে করে। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস ফেরা। উপন্যাসটি শুনে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন।